প্রথমেই উলুবেড়িয়া কলেজে আগত প্রথম বর্ষের সকল নবাগত ছাত্রছাত্রীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি দেবব্রত সাউ, সংক্ষেপে ডিএস, তোমাদের বাংলা পড়াবো। তোমরা ইতিমধ্যেই জানো বা আমি ধরে নেব যে বাংলার যে সিলেবাসটা তোমাদের পাঠ্য আছে সেটা সম্পর্কে তোমরা অবহিত। ইতিমধ্যে তোমরা সেই সিলেবাসটি জোগাড় করেছো বা কি কি পড়তে হবে বা কি পদ্ধতিতে আমাদের এগোতে হবে, যে নতুন সেমিস্টার পদ্ধতি, কিভাবে পরীক্ষা দিতে হবে সেই সম্পর্কে নিশ্চয়ই তোমরা এর মধ্যে জেনে নিয়েছো। তা সেইটা ধরে নিয়েই আমি এগিয়ে যাব আমার যে ক্লাস বা আমার যে পাঠ্য বিষয় তার মধ্যে। তোমরা ইতিপূর্বেই জেনেছো যে বাংলার একটি পেপার, বাংলার সিসি বা G1 যে পেপারটি তোমাদের পাঠ্য আছে সেই পেপারটি তোমাদের পড়তে হবে এবং এই পেপারের মধ্যে 3টি মডিউল, সিলেবাস যেভাবে ভাগ করা হয়েছে 3টি মডিউল তোমাদের পাঠ্য আছে। খুব সংক্ষেপে যদি আমি বলি তাহলে মডিউল 1-এর মধ্যে হচ্ছে গদ্য প্রবন্ধ, মডিউল 2-এর মধ্যে হচ্ছে কাব্য কবিতা ও নাটক এবং মডিউল 3-এর মধ্যে উপন্যাস ও ছোট গল্প। এই 3টি মডিউল থেকেই তোমাদের 10 নম্বর, 5 নম্বর এবং 1 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এর মধ্যে আমরা বিভিন্ন শিক্ষক বা শিক্ষিকা বিভিন্ন মডিউলের বিভিন্ন বিষয় তোমাদের পড়াবো। আমি যে অংশটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে মডিউল 2-এর নাটক যে অংশটা আছে। খুব বেশি দেরি না করে বিষয়ের মধ্যে চলে যাব, তার কারণ পরীক্ষা খুব একটা দেরি তোমাদের হবে না, হয়তো আমাদের সিলেবাস শেষ করার একটা ব্যাপার আছে, সুতরাং আমাদের সরাসরি সিলেবাসের মধ্যে চলে যেতে হবে। তা এই নাটক অংশটার মধ্যে প্রথমেই তোমাদের পাঠ্য আছে মাইকেল মধুসূদন দত্ত, তারপর দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য। অর্থাৎ এই 6 জন নাট্যকার সম্পর্কে তোমাদের পড়তে হবে, জানতে হবে। তা আমি যদি সেই নাটকের মধ্যে আমাদের সিলেবাসে প্রবেশ করার আগে একটু আলোচনা দিয়ে আমরা চলে যাব, সংক্ষিপ্ত একটু আলোচনা করে আমরা একদম সিলেবাসের মধ্যে যাব। তাই নাটক ব্যাপারটির সঙ্গে তোমরা কম বেশি সকলেই পরিচিত। আমার যেটা ধারণা তোমরা নাটক দেখেছো, কেউ নাটক করেছো, কেউ শুনেছো, কোনো না কোনো ভাবে এই নাটকের সঙ্গে তোমরা পরিচিত। এই নাটক হলো আধুনিক একটা গতিশীল শিল্প প্রকরণ বলা যেতে পারে। তার কারণ নাটকে আছে আমাদের জীবনেরই অনুলিপি, নাটক অনেকটা দর্পণের মতো এবং নাটকের মধ্যে আছে সত্যের উপস্থাপনা। আসলে বাংলা ভাষার মতোই বাংলা নাটকও একটা মিশ্র প্রকৃতি। এখানে সংস্কৃত অনুবাদ নাটক, দেশীয় যাত্রাপালা, পাশ্চাত্য ড্রামার সবকিছুর একটা সমবেত উপকরণে যেন পুষ্ট এই নাটক বলা যেতে পারে। তা প্রাচীন যুগে বা আমরা তো আধুনিক যুগে এসে যুগের ভিত্তিতে যদি আমরা বাংলা সাহিত্যকে যে ভাগ করেছি আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ, তোমরা হয়তো জানো সেই বিষয়টা। প্রাচীন যুগের যেমন নিদর্শন চর্যাপদ, মধ্যযুগের বহু নিদর্শক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে শুরু করে বৈষ্ণব পদাবলী থেকে মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী বা চৈতন্য জীবনী কাব্য ইত্যাদি, এবং সবশেষে আধুনিক যুগে এসে আমরা আধুনিক নাটক আমরা পেয়েছি, উপন্যাস, ছোট গল্প সবকিছু আমরা পেয়েছি। কম বেশি তোমরা জানো, এই ব্যাপারগুলোর সঙ্গে তোমরা পরিচিত। তা যাই হোক, এই নাটক কিন্তু প্রাচীন যুগেও ছিল, কিন্তু তার রূপটা ছিল অন্যরকম।
সেটাকে সার্থক নাটক বলা যায় না। সংস্কৃত নাটকের অনুবাদ, দেশীয় যাত্রাপালা, পাশ্চাত্য ড্রামা সবকিছু মিলিয়ে সবকিছুর উপকরণে পুষ্ট হয়েছে আমাদের বর্তমান যে শিল্প প্রকরণ নাটক। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাট্যকারের প্রবণতা, জনরুচির মুখ রক্ষা এবং নান্দনিক নিষ্ঠায় বাংলা নাটক একটা কায়া পেয়েছে, একটা কান্তি পেয়েছে। এই নাটকের পূর্বে যাত্রাপালা ছিল। যাত্রার সঙ্গে তোমরা পরিচিত কম বেশি আশা করব, এবং সেই গোবিন্দ অধিকারী থেকে শুরু করে কৃষ্ণকমল গোস্বামী, শিশুরাম অধিকারী, গোপাল উড়িয়া, মতিলাল রায়, বিভিন্ন যাত্রা পালাকারের নামও আমরা পাই তখন, যারা সুখ্যাতি অর্জন করেছিলেন যাত্রার ক্ষেত্রে। এই থিয়েটার, অপেরা, যাত্রার সম্মিলিত প্রকাশেই কিন্তু এই গীতাভিনয় মঞ্চস্থ নাটকের বিকল্প রূপে যেন দেখা দিয়েছিল। জাতীয় জীবন ও সংস্কৃতির ঐতিহ্যবাহী একটা অন্যতম গতিশীল সাহিত্যের শাখা হচ্ছে এই নাটক। নাট্যকার দর্শকের কথা মনে রেখে সমকালীন দেশ ও কালের পটভূমিকে বিষয়বস্তুর মধ্যে রূপ দেন। বিভিন্ন কালে আমরা বিভিন্ন নাটকের মধ্যে তা আমরা দেখেছি, এবং তারই ফলে শিল্পীর সত্তায়, মুন্সিয়ানায় সেটা চিরকালের হয়ে ওঠে। সমকালীনতাকে অতিক্রম করে বা সমকালীনতার গণ্ডিকে অতিক্রম করে সেটা একটা চিরকালীন সাহিত্যের স্থান লাভ করে বা চিরকালীন একটা শিল্পের স্থান লাভ করে। এই যে নাটক, বাংলা নাটক সম্পর্কে আমরা পড়বো বা বাংলা নাট্যকার সম্পর্কে আমরা পড়বো, তাদের বিভিন্ন নাটক সম্পর্কে আমরা জানবো। তাই এই নাটক, বাংলা নাটক সংস্কৃত আর ইংরেজি নাটকের অনুবাদের মধ্য দিয়ে কিন্তু তার রচনার সূত্রপাত ঘটেছিল। 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে এদেশে রঙ্গালয় আর নাটক পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয়ে একসঙ্গে যেন এগিয়ে চলতে থাকে। কেননা নাট্যশালার সঙ্গে নাটক রচনার যে সূত্রটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রসঙ্গে বলতে হয় 1795 খ্রিস্টাব্দে হেরাসিম লেবেডেভ বা গেরাসিম লেবেডেভ নামে একজন রুশ দেশীয় ভদ্রলোক কলকাতায় প্রথম নাট্যশালা নির্মাণ করেন, যা বেঙ্গলি থিয়েটার নামে খ্যাত। এই বেঙ্গলি থিয়েটারে লেবেডেভ দি ডিসগাইজ নামে একটি ইংরেজি নাটকের বাংলা অনুবাদ অভিনয় করেন 1795 খ্রিস্টাব্দে 27 নভেম্বর। এছাড়াও মলিয়ের লাভ ইজ দ্য বেস্ট ডক্টরের অনুবাদ করেন লেবেডেভ। এই থিয়েটারের প্রতিষ্ঠার পর থেকেই নাট্যমোদীরা জানতে পারল যে যাত্রা ছাড়াও কোনো বিনোদনের ব্যবস্থা রয়েছে। এর আগে পর্যন্ত শুধু যাত্রাপালাই দেখে অভ্যস্ত ছিল মানুষ, কিন্তু সেই যাত্রাপালা ছাড়াও যে একটা শিল্প রয়েছে নাট্যমোদীরা প্রথম জানতে পারল এই লেবেডেভের মাধ্যমে এবং তার বেঙ্গলি থিয়েটারের মাধ্যমে। এর পরবর্তীকালে লেবেডেভের অনুসরণে কেউ কেউ ধনী জমিদারেরা তাদের বাড়িতে শখের নাট্যালয় তৈরি করলেন এবং নাট্য রচনায় উৎসাহিত করলেন নাট্যকারদের। কেননা সিংহ ভ্রাতৃদ্বয়ের প্রতিষ্ঠিত বেলগাছিয়া নাট্যশালার ডাকেই কিন্তু, যেটা আমরা এরপরে আসবো, নাট্যকার মধুসূদনের আবির্ভাব এবং বাংলা নাটকের জয়যাত্রা কিন্তু শুরু হচ্ছে সেই মাইকেল মধুসূদন দত্ত থেকে। তা এই মাইকেল মধুসূদন দত্তে যাওয়ার আগে আমাদের সংক্ষিপ্তভাবে যে একটু তার প্রেক্ষাপটটা জেনে নিতে হবে, তার আসার প্রেক্ষাপটটা। তার আগে বাংলা নাটক যে ছিল না তা নয়। যেমন নন্দকুমার রায় 1855 সালে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুবাদ করলেন অভিজ্ঞান শকুন্তলা নামে, এবং বাংলা নাট্য সাহিত্যে কালিদাসকে প্রথম আনয়নের ক্ষেত্রে তিনি স্মরণীয়। এছাড়া আমরা পাই তারাচরণ শিকদারকে বাংলা নাটকের উদ্ভব পর্বে মৌলিক নাটক রচনার সূত্রপাত 1852 সালে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন,
নাটক আমরা পেয়েছি। এছাড়াও কীর্তি বিলাস নাটকের জন্য যোগেন্দ্র চন্দ্রগুপ্ত নাটকে স্মরণীয় হয়ে আছেন। কীর্তি বিলাস বাংলা সাহিত্যে বা বাংলা নাট্য সাহিত্যে প্রথম বিয়োগান্ত নাটক বলা যেতে পারে। বা হরচন্দ্র ঘোষকে আমরা পাই, শেক্সপিয়রের প্রথম বাংলা নাট্যানুবাদ করে তিনি স্মরণীয় হয়ে আছেন। 1853 সালে মার্চেন্ট অফ ভেনিসের অবলম্বনে ভানুমতি চিত্তবিলাস তিনি রচনা করেন। বা মাইকেল মধুসূদন দত্ত আসার আগে, অর্থাৎ আমাদের সিলেবাসে যাওয়ার আগে আমরা রামনারায়ণ তর্করত্নকে পাই, এবং তিনি উল্লেখযোগ্য রামনারায়ণ তর্করত্ন, এবং নাটকে রামনারায়ণ তাকে আখ্যা দেয়া হয়। তার কুলীন কুল সর্বস্ব প্রথম বাংলা সামাজিক নাটক হিসাবে খ্যাতি লাভ করে। তা এই রামনারায়ণ তর্করত্ন তার কুলীন কুল সর্বস্ব নাটকে কৌলিন্য প্রথার দোষ ও অসঙ্গতিকে উপস্থিত করেছেন মাইকেল মধুসূদন দত্ত আসার আগে। তা এই যে মাইকেল মধুসূদন দত্ত আসার প্রেক্ষাপট, সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। তার কারণ বেলগাছিয়া রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলী নাটকের অভিনয় হবে। তা সেখানে বিভিন্ন আমন্ত্রিত ব্যক্তিবর্গের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত উপস্থিত ছিলেন। যদিও সেই নাটক মাইকেল মধুসূদন দত্তের পছন্দ হয়নি, এবং এ বিষয়ে একটি বিখ্যাত উক্তি আছে মাইকেল মধুসূদন দত্তের, যে অলি কু নাট্যরঙ্গে মজে লোকে রাঢ়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। আবার বলছি, অলি কু নাট্যরঙ্গে মজে লোকে রাঢ়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। অর্থাৎ এই যে কুনাটক, এতটাই খারাপ নাটক মাইকেল মধুসূদন দত্তের মনোপুত হয়নি, এবং তিনি বুঝতে পারলেন যে বাঙালিরা কি ধরনের নাটক নিয়ে মেতে আছে বা কি ধরনের নাটক তারা দেখছে, এবং সেই জায়গা থেকেই আমাদের নাট্য সাহিত্যের একটা নবজাগরণ ঘটে গেল। ঠিক যে সময় থেকে মাইকেল মধুসূদন দত্ত নিজে নাটক রচনায় হাত দিলেন, এবং এই জায়গা থেকেই যেন বাংলা নাটকের একটা জয়যাত্রা শুরু বলা যেতে পারে। মাইকেল মধুসূদন দত্ত, যিনি 1824 যশোরের কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মেছিলেন, পিতা রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী, আমরা জানি কম বেশি এগুলো। সেই মাইকেল মধুসূদন দত্ত রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখে প্রথম বাংলা নাটক রচনায় হাত দিলেন, এবং প্রথমেই বাংলা নাটক রচনাতে হাত দিয়েই তিনি আমাদের উপহার দিলেন পৌরাণিক নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী, এবং বাংলা সাহিত্যের বিখ্যাত দুটি প্রহসন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এই সংক্রান্ত আলোচনা আমরা পরবর্তী যে অডিও ক্লাস সেইটাতে করব। আপাতত আমরা প্রেক্ষাপটটা আলোচনা করলাম। মাইকেল মধুসূদন দত্তে পৌঁছানোর আগে পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা শুরু করব